নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেল তাসনোবা ভয়েসে আন্তরিকভাবে স্বাগত জানাই। কল্পনা করুন, যে স্বামীকে আপনি ঈশ্বর মানেন সেই রোজ সকালে নিজের হাতে তুলে দেয় মৃত্যুর বিষাক্ত কোয়াত। আর যে বোনকে মেয়ের মতো আগলে বড় করেছেন সেই আপনার স্বামীর বুকে বসে আপনার মৃত্যুর অপেক্ষায় হাসছে। এক সাধারণ নারীর রক্তঘামে গড়া নাগপুরের বিখ্যাত লক্ষ্মীবাড়া রেস্টুরেন্টে লুকিয়ে আছে এমনই এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। কিন্তু যখন সবাই ভাবে সে মরতে বসেছে, তখনই সেই নারী হুরে ওঠে এক রণরঙ্গিনী। পুরো গল্পটা শুনতে চাইলে এখনই থাকুন শেষ অবধি, কারণ এখানে যা দেখছেন তা একেবারেই নয়। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এমনই এক হৃদয় বিদারক, শিউরে ওঠা ষড়যন্ত্র ও প্রতারণার অমোঘ গল্প। এ গল্প নাগপুরের লক্ষ্মীবাড়া নামক সেই ঐতিহ্যবাহী রেস্টুরেন্টের, আর সেখানকার এক সাধারণ কিন্তু অদম্য ইচ্ছাশক্তির অধিকারী নারীর। এ গল্প শুনতে গেলে আপনার প্রতিটি নিঃশ্বাস থেমে যাবে, সম্পর্কের উপর আপনার বিশ্বাস এক মুহূর্তের জন্য দুলে উঠবে। ভালোবাসার মুখোশে ঢাকা সাপেরা কারা, আর সেই চক্রান্তের জালে আটকে পড়া নারীটি কিভাবে নিজের প্রাণ বাঁচিয়ে ভয়ঙ্কর পাল্টা আঘাত হানে, এটা শুনে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। গল্প শুরুর আগে একটাই কথা, শেষ অবধি সঙ্গে থাকুন, কারণ এখানে চোখে যা দেখছেন সত্যি তা একেবারেই নয়। চলুন তাহলে শুরু করি আজকের এই রোমাঞ্চকর ও রহস্যময় গল্প। কিন্তু তার আগে বলুন তো, আপনি এই গল্পটি কোথায় শুনছেন? নাগপুর মুম্বাই হাইওয়ে ধরে যাওয়ার সময় যে কোনো ব্যক্তির দৃষ্টি যে কোনো সময় আটকে যেতে পারে এমন এক বিশালাকার এবং রাজসিক অট্টালিকা সেখানে দাঁড়িয়েছিল। সেই অট্টালিকার নাম ছিল লক্ষ্মীবাড়া। পুরনো পেশোয়া আমলের ধাঁচে তৈরি এই বাড়া ছিল খাদ্যরসিকদের জন্য এক স্বর্গের মতো। বাড়ার প্রবেশদ্বারে লাগানো বিশাল সব প্রদীপ, আর ভেতরে প্রবেশ করতেই নাকে আসা খাঁটি গাওয়া ঘিয়ের সুগন্ধ, মশলাদার মিসল আর উনুনে তৈরি রুটির সুবাস যে কাউকে পাগল করে দিত। কাঠের থাম, তার ওপর করা কারুকার্য এবং রাতে বাড়াকে আলোকিত করে রাখা লণ্ঠন, সব মিলিয়ে এটি কোনো হোটেলের চেয়ে রাজপ্রাসাদ বেশি মনে হতো। কিন্তু এই বিশালতা এবং এই রেস্টুরেন্টের সাফল্যের পেছনে একজনেরই দিন-রাত পরিশ্রম ছিল, আর তিনি হলেন রাধিকা। রাধিকা অত্যন্ত সাধারণ, শান্ত, কিন্তু ততটাই শক্ত মেয়ে ছিল। সেই বাড়ার শুধু মালকিন ছিল না, সে ছিল এই বাড়ার প্রাণ। ভোর 4টে উঠে বাজার থেকে টাটকা সবজি আনা থেকে শুরু করে রান্নাঘরের প্রতিটি মশলার পরিমাণের ওপর নজর রাখা পর্যন্ত রাধিকার তীক্ষ্ণ দৃষ্টি থাকত। নিজের হাতে গ্রাহকদের অনুরোধ করে খাওয়ানোর মধ্যে সে যে আনন্দ পেত তা শব্দে বোঝানো যাবে না। তার এই স্বভাবের কারণেই লক্ষ্মীবাড়া শুধু চলত না, বরং দৌড়াত। মানুষের এখানে খাওয়ার জন্য লাইন লেগে যেত। এই সব ঐশ্বর্য রাধিকা নিজের রক্তের জল করা পরিশ্রমে গড়ে তুলেছিল। রাধিকার এই যাত্রায় তাকে সঙ্গী দেওয়া তার স্বামী হল অর্জুন। অর্জুন দেখতে অত্যন্ত সুশ্রী, মিষ্টিভাষী এবং হাসিখুশি একজন যুবক। রেস্টুরেন্টের ম্যানেজমেন্ট, হিসেবপত্র, গ্রাহকদের সাথে কথা বলা, এসবই সে সামলাত। বাইরে থেকে দেখলে অর্জুন ছিল একজন আদর্শ স্বামী। সে রাধিকার খুব যত্ন নিত, অন্তত মানুষের সামনে তো বটেই। রাধিকা, তুই খুব ক্লান্ত হয়ে যাচ্ছিস, একটু বিশ্রাম নে, এসব আমি সামনে নিচ্ছি না। এই বলে সে সবার সামনে তার প্রশংসা করত। লোকেরাও বলতো রাধিকার ভাগ্য কত ভালো যে এমন প্রেমময় আর যত্নশীল স্বামী পেয়েছে। রাধিকাও তার এই ভালোবাসায় বিভোর থাকত। তার মনে হতো যে সে পৃথিবীর সবচেয়ে সুখী নারী। তাদের এই ছোট্ট পরিবারে আরও একজন সদস্য ছিল, সে হল রাধিকার নিজের বোন প্রিয়াঙ্কা। রাধিকার বাবা মা ছোটবেলাতেই মারা যাওয়ায় রাধিকা প্রিয়াঙ্কাকে নিজের মেয়ের মতো বড় করেছিল, তাকে কোনো কিছুর অভাব হতে দেয়নি। প্রিয়াঙ্কা এখন ২০ বছরের এক সুন্দরী, আধুনিক, মনস্ক এবং কিছুটা আদুরে মেয়ে ছিল। সে নাগপুরে কলেজে পড়ত এবং রাধিকা অর্জুনের সাথেই থাকত। রাধিকা প্রিয়াঙ্কাকে নিয়ে খুব গর্ব করত। তার নিজের স্বপ্ন ছিল যে তার বোন অনেক পড়াশোনা করে বড় মানুষ হবে। কিন্তু গত কয়েক মাস ধরে সবকিছু বদলে যাচ্ছিল। রাধিকার শরীর হঠাৎই খারাপ হতে শুরু করল। আগের মতো সেই উৎসাহ আর তার মধ্যে অবশিষ্ট ছিল না। সারাক্ষণ ক্লান্তি অনুভব করা, হঠাৎ মাথা ঘুরে চোখের সামনে অন্ধকার নেমে আসা, চুল পড়া এবং মুখের উজ্জ্বলতা হারিয়ে যাওয়া, রাধিকা ভেতর থেকে পুরোপুরি ক্ষয়ে যাচ্ছিল। তার মনে হতো যে কাজের চাপ বা বয়সের কারণে এমনটা হচ্ছে হয়তো। সে ডাক্তারদেরও দেখালো, কিন্তু রিপোর্টে স্পষ্ট কিছু ধরা পড়ল না। এমন কঠিন সময়ে
অর্জুন কিন্তু রাধিকার জীবনের চেয়েও বেশি যত্ন নিতে শুরু করল। সে তাকে রেস্টুরেন্টের কাজে একদমই হাত দিতে দিত না। তুই শুধু বিশ্রাম নে, আমি আছি তো সব দেখতে। তার এই কথাগুলো রাধিকাকে খুব ভরসা দিত। সে রাধিকার জন্য এক বিশেষ আয়ুর্বেদিক বৈদ্যের কাছ থেকে একটি ওষুধ এনেছিল। রোজ সকালে ঘুম থেকে উঠেই অর্জুন নিজের হাতে সেই তিতো কোয়াত ফুটিয়ে রাধিকার কাছে নিয়ে আসত। রাধিকা, এই কোয়াতটা খুব গুণকারী, দেখিস তুই কয়েকদিনেই কেমন একদম সুস্থ হয়ে যাবি। তুই আমার জান, তোর কিছু হলে আমার কি হবে? এই বলতে বলতে তার চোখে জল আসত। সেই তিতো কোয়াত খাওয়ার সময় রাধিকার খুব বমি বমি ভাব হতো, গলায় জ্বালা পোড়া হতো, কিন্তু অর্জুনের ভালোবাসার খাতিরে সে সেই কোয়াত নিয়ম করে খেয়ে নিত। স্বামী নিজের জন্য এত কিছু করছে এই ভেবে সে সেই তিক্ততাও হাসি মুখে গিলে নিত। এভাবেই একদিন মঙ্গলবার দুপুরবেলা এলো। রেস্টুরেন্টে খুব একটা ভিড় ছিল না। দুপুরের খাবার সময় পেরিয়ে যাওয়ায় কর্মচারীরাও একটু বিশ্রাম নিচ্ছিল। চারদিকে এক ধরনের নিস্তব্ধতা ছড়িয়েছিল। রাধিকা নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিল। আজ তার একটু ভালো লাগছিল। সকাল থেকে সে ঘরের বাইরে আসলো না। হঠাৎ তার অর্জুনের কথা মনে পড়ল। সকাল থেকে সে এটাই ঘর সামলাচ্ছে, তার নির্ঘাত খিদে পেয়েছে, এই ভেবে সে উঠল। সে নিজের হাতে অর্জুনের জন্য তার প্রিয় আদা চা আর কিছু নাশতা একটা ট্রেতে নিল এবং অর্জুনের কেবিনের দিকে রওনা হল। রেস্তোরাঁর পেছনের দিকে এক শান্ত কোণে অর্জুনের কেবিন ছিল। এসির হালকা শব্দ ছাড়া আশেপাশে একদম নিঝুম নিস্তব্ধতা ছিল। রাধিকা ধীরে ধীরে হেঁটে কেবিনের কাছে পৌঁছল। সে হাতে ট্রেটা সামলে কেবিনের দরজা ঠেলার জন্যে হাত বাড়াল, কিন্তু দরজা আগে থেকেই একটু খোলা ছিল। মাঝখান দিয়ে এক সরু ফাঁক দেখা যাচ্ছিল। অর্জুন হয়তো ঘুমিয়ে আছে, তাকে চমকে দিয়ে জাগাবে এই নির্মল উদ্দেশ্যে রাধিকা সেই ফাঁক দিয়ে ভেতরে উকি দিল। কিন্তু আজ যা দৃশ্য তার চোখের সামনে ছিল তা দেখে রাধিকার পায়ের তলা মাটি সরে গেল। তার হাতে ট্রিটা পড়ে যেতে যেতেও কোনো মতে বেঁচে গেল। তার নিঃশ্বাস এক মুহূর্তের জন্যে ওখানেই থমকে গেল এবং বুকটা ধক করে উঠল। কেবিনে অর্জুন একা ছিল না, আর সামনে যা চলছিল তা যে কোনো স্ত্রীর জন্যে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর ছিল। অর্জুনের কোলে তার নিজের আপন ছোট বোন, যাকে সে মেয়ের মতো ভালোবেসেছিল, সেই প্রিয়াঙ্কা বসেছিল। তারা দুজনেই একে অপরের আলিঙ্গনে ছিল। অত্যন্ত আপত্তিকর অবস্থায় প্রিয়াঙ্কা অর্জুনের গলায় হাত দিয়ে তার সাথে আদুরে কথা বলছিল এবং অর্জুন তাকে শক্ত করে জড়িয়ে ধরে আদর করছিল। রাধিকা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এটি স্বপ্ন নাকি সত্যি সেটাই সে বুঝতে পারল না। তার হাত পা থরথর করে কাঁপতে লাগল, কপালে ঘামের বিন্দু জমে উঠল। সে ওখানেই মূর্তির মতো দাঁড়িয়ে থমকে গেল। তার মনে হল দরজা ঠেলে ভেতরে ঢুকে দুজনের গালে চড় কষিয়ে দেয় এবং জিজ্ঞেস করে যে এসব কি চলছে, কিন্তু তার পা জায়গা থেকে সরছিল না। আর তখনই ভেতর থেকে আসা তাদের কথোপকথন তার কানে আসল। সেই শব্দগুলো কোনো বিষাক্ত তীরের মতো তার কানে বিঁধছিল। প্রিয়াঙ্কা অত্যন্ত আদুরে অথচ রাগী গলায় বলল, অর্জুন, আমার এখন এই চোর পুলিশ খেলা অসহ্য লাগছে। আমরা আর কতদিন এভাবে লুকিয়ে দেখা করব? আমি এখন চিরকালের জন্য তোমার হতে চাই। এই ভিখারির মতো বেঁচে থাকতে আমার আর ভালো লাগছে না। অর্জুন তাকে আরও কাছে টেনে নিল এবং হেসে বলল, আরে মেরি জান, একটু ধৈর্য ধরো। এখন আর মাত্র কয়েকদিনের খেলা বাকি আছে। ওই কোয়াতটা নিজের কাজ একদম ঠিকভাবে করছে। কোয়াত শব্দটা শুনতেই রাধিকার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে আরও মন দিয়ে শুনতে লাগল। অর্জুন আগে বলল, আমি রোজ সকালে তাকে যে কোয়াতটা ভালোবেসে খাওয়াই না, সেটা কোনো আয়ুর্বেদিক কোয়াত নয়। ওটা হলো স্লো পয়জন, ধীর বিষ। রোজ একটু একটু করে বিষ তার পেটে যাচ্ছে। তার কিডনি আর লিভার পুরোপুরি ড্যামেজ হয়ে এসেছে। ডাক্তারদেরও মনে হচ্ছে যে এটা কোনো অসুখ। একবার তার কাঁটা চিরকালের মতো সরে গেলে এই কোটি টাকার লক্ষ্মী বাড়া, এখানকার সব সম্পত্তি আর এই তোমার এই অর্জুন, সব শুধু আর শুধু তোমার হবে। প্রিয়াঙ্কার মুখে এক ক্রূর হাসি ফুটে উঠল। সে বলল, সত্যি অর্জুন, তুমি কত বুদ্ধিমান। ওই মূর্খ রাধিকা তোমাকে দেবতা মানে, আর তুমি তাকে রোজ মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ। আমার তো তাকে দেখে করুণা হয়, কিন্তু তার কারণেই তো আজ আমরা এই ঐশ্বর্য পাব। বাইরে দাঁড়িয়ে থাকা রাধিকা এসব শুনে যেন বজ্রাহত হল। তার পৃথিবী ওখানেই থমকে গিয়েছিল। যে স্বামীর জন্য সে দিন রাত এক করল, যাকে সে ঈশ্বর মানল, সেই স্বামী তাকে রোজ নিজের হাতে মৃত্যু পান করাচ্ছিল। আর যে বোনকে সে গর্ভজাত সন্তানের মতো আগলে বড় করল,
সেই বোন তার মৃত্যুর পথ চেয়ে তার স্বামীর আলিঙ্গনে বসে আছে। রাধিকার চোখ দিয়ে অশ্রুধারা বইতে লাগল। তার হাহাকার বেরিয়ে আসবে এমন সময় সে আঁচল দিয়ে নিজের মুখ শক্ত করে চেপে ধরল। তার হৃদয়ে দুঃখ আর বেদনার এক বিশাল বিস্ফোরণ হয়েছিল। একদিকে প্রতারণার ভয়ঙ্কর কষ্ট ছিল, তো অন্যদিকে নিজেরই রক্তের মানুষ নিজের প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছে, এর এক ভয়ানক ধাক্কা ছিল। সে কাঁদছিল, কিন্তু তার আওয়াজ বাইরে আসছিল না। কিছুক্ষণ সে ওখানেই দাঁড়িয়ে রইল, কিন্তু ধীরে ধীরে সেই দুঃখের জায়গায় এক ভয়ঙ্কর রাগ দানা বাঁধতে শুরু করল। তার চোখের জল এখন শুকিয়ে গিয়েছিল এবং সেই জায়গায় এক ধিকি ধিকি আগুন জ্বলে উঠল। এক খাঁটি মহারাষ্ট্রিয়ান নারী, যে শূন্য থেকে বিশ্বজয় করেছিল, সে এভাবে কাঁদতে কাঁদতে মরবে না। তার মনের মধ্যে চিন্তার চাকা দ্রুত ঘুরতে লাগল। না, আমি এভাবেই ভেতরে গিয়ে তামাশা করব না। আমি এদের খেলা এদের ওপরই উল্টে দেব। এরা কি ভেবেছে আমি চুপচাপ মরে যাব আর এরা আমার বাড়ার ওপর রাজত্ব করবে? আমার রক্ত ঘামের উপার্জনে এরা আনন্দ করবে? রাধিকার চোখ লাল হয়ে গিয়েছিল। সে হাতের ট্রেটা অত্যন্ত সতর্কতার সাথে ওখানেই পাশের একটি টেবিলের ওপর রাখল। একটি শব্দও না করে সে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই পা টিপে টিপে ফিরে গেল। এখন তাকে কাঁদতে নয়, বরং লড়তে হবে। এই দুই সাপকে সে এখন এমন শিক্ষা দেবে যে তারা সারা জীবন ভুলবে না। রাধিকা নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়েছিল। চোখের জল এখন পুরোপুরি শুকিয়ে গিয়েছিল এবং সেই জায়গায় এক ভয়ঙ্কর রাগ আর প্রতিশোধের আভন জ্বলছিল। কিছু সময় আগেই সে যা দেখল এবং শুনল তা তার গোটা জীবন তছনছ করে দিয়েছিল। যে মানুষকে সে ঈশ্বর মানল, সেই স্বামী তার জীবনের শত্রু হয়ে দাঁড়িয়েছিল, আর যার জন্য সে নিজের সুখ ত্যাগ করল, সেই নিজের বোন তার মৃত্যুর অপেক্ষায় ছিল। কিন্তু এখন কান্নার সময় চলে গিয়েছিল। রাধিকা এক খাঁটি শক্ত মনের মহারাষ্ট্রিয়ান নারী ছিল। সে শূন্য থেকে এই লক্ষ্মীবাড়া গড়ে তুলেছিল। সে এভাবে হার মানার পাত্রী একদম ছিল না। সে ঠিক করল এই দুই সাপকে সে এখন এমন শিক্ষা দেবে যে তারা মৃত্যুও ভুলে যাবে। কিন্তু তার জন্য তাকে আগে শান্ত থাকতে হবে। কিছুই ঘটেনি এমন অভিনয় তাকে করতে হবে। সন্ধে হয়ে এলো। রেস্তোরাঁতে আবারও গ্রাহকদের ভিড় বাড়তে শুরু করল। রাধিকা মুখে জলের ঝাপটা দিল, চোখ মুছল এবং নিজেকে সামলাল। অসুস্থ এবং দুর্বল হওয়ার সেই চেনা ভাব সে আবারও মুখে ফিরিয়ে আনল। সে ধীরে ধীরে পা ফেলে বাইরে আসল। সামনেই প্রিয়াঙ্কা কাউন্টারে দাঁড়িয়েছিল। রাধিকাকে দেখেই প্রিয়াঙ্কা মুখে মিথ্যে উদ্বেগের ভাব আনল এবং দৌড়ে সামনে আসল। দিদি, তুই বাইরে কেন আসলি? তোর শরীর ভালো নেই তো? ভেতরে গিয়ে বিশ্রাম নে না গো। প্রিয়াঙ্কা যেন গলায় জড়িয়ে ধরে বলল। রাধিকার গায়ের রক্ত চনমন করে উঠল। তার মনে হলো প্রিয়াঙ্কার গালে এমন এক চড় কষায় যে সে সোজাসুজি মাটিতে গিয়ে পড়ে। কিন্তু রাধিকা নিজেকে সামলাল। সে এক অত্যন্ত ফ্যাকাশে আর ক্লান্ত হাসি মুখে আনল। কিছু না রে প্রিয়া, ভেতরে মন টিকছিল না, তাই আসলাম। এই বলে রাধিকা প্রিয়াঙ্কার মাথায় হাত বুলিয়ে দিল। সেই হাত বুলানোর সময় রাধিকার মনে হচ্ছিল যেন সে কোনো সাপকে স্পর্শ করছে। এক ঘৃণা দলা পাকিয়ে আসছিল। এমন সময় অর্জুন ওখানে আসলো। আরে রাধিকা, তুই কেন কষ্ট করছিস? আমি আর প্রিয়াঙ্কা আছি তো সব দেখতে। তুই ভেতরে যা। অর্জুন অত্যন্ত যত্নশীল হওয়ার ভান করে বলল। তার সেই মিষ্টি আওয়াজ এখন রাধিকার কানে গলানো সিসার মতো বিঁধছিল। হ্যাঁ, তোরা দুজনেই আছিস তো আমার কাঁটা সরাতে। এটাই তার মনে আসলো, কিন্তু ওপরে শুধু সম্মতি জানিয়ে সে আবার নিজের ঘরে ফিরে গেল। রাত 12টা বাজল। বাড়ির ব্যস্ততা এখন পুরোপুরি শান্ত হয়ে গিয়েছিল। কর্মচারীরা যে যার ঘরে ঘুমাতে চলে গিয়েছিল। রাধিকার ঘরে অন্ধকার ছিল। বিছানায় তার পাশেই অর্জুন গভীর ঘুমেছিল। তার সেই শান্ত আর নিশ্চিন্ত মুখ দেখে রাধিকার মনে ক্রোধের ঢেউ উঠছিল। যে মানুষ নিজের স্ত্রীকে রোজ মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, সে এত শান্তভাবে কিভাবে ঘুমাতে পারে? রাধিকা ধীরে ধীরে উঠল। সে অর্জুনের ওপর একবার নজর বুলিয়ে নিল। সে গভীর ঘুমেছিল। তার নজর তার বালিশের পাশে রাখা মোবাইলের দিকে গেল। আজ পর্যন্ত তার কখনও অর্জুনের মোবাইল চেক করার প্রয়োজন মনে হয়নি। তাদের একে অপরের ওপর পূর্ণ বিশ্বাস ছিল, অন্তত রাধিকার তো তাই মনে হতো। রাধিকা অত্যন্ত সতর্কভাবে কোনো শব্দ না করে সেই মোবাইলটি হাতে নিল। তার হাত থরথর করে কাঁপছিল, হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। মোবাইলে স্ক্রিন জ্বলে উঠল। পাসওয়ার্ড। রাধিকা প্রথমে অর্জুনের জন্ম তারিখ দিয়ে দেখল, ভুল পাসওয়ার্ড। বিয়ের তারিখ দিল, ভুল পাসওয়ার্ড। হঠাৎ তার মনে এক ভয়ঙ্কর কিন্তু তিক্ত চিন্তা আসল।
সে প্রিয়াঙ্কার জন্ম তারিখ দিল এবং ক্লিক, মোবাইল আনলক হয়ে গেল। সেই একটি ছোট ক্লিক শব্দ রাধিকার অবশিষ্ট বিশ্বাসটুকুও চুরমার করে দিল। যে ফোনের পাসওয়ার্ড নিজের স্ত্রীর নয় বরং তার ছোট বোনের হয়, সেখানেই সব খেলা পরিষ্কার হয়ে গিয়েছিল। রাধিকা সরাসরি হোয়াটসঅ্যাপ খুলল। সবার ওপরে প্রিয়াঙ্কার চ্যাট ছিল, কিন্তু তার নিচে একটি নাম ছিল যা তার নজর কেড়ে নিল। বিনয় রাও বিল্ডার। বিনয় রাও ছিল শহরের এক অত্যন্ত ধূর্ত রাজনীতিবিদ এবং খুব নামী বিল্ডার। এই নামটি রাধিকা ভালোভাবেই জানত, কারণ এই বিনয় রাওয়ের নজর অনেক আগে থেকেই লক্ষ্মীবাড়ার এই মূল্যবান জায়গার উপর ছিল। সে ২-৩ বার রাধিকাকে বাড়া বিক্রি করার অফারও দিয়েছিল, কিন্তু রাধিকা তাকে এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। এখন এই বিনয় রাওয়ের সাথে অর্জুন কি কথা বলছে? রাধিকা ধরফর করা বুক নিয়ে সেই চ্যাট খুলল। সেখানে যে মেসেজগুলো ছিল তা পরে রাধিকার পায়ের তলার মাটি সরে গেল। বিনয় রাওয়ের মেসেজ ছিল, অর্জুন রাও, তারপর কতদূর এগোলো? আমার পার্টির 10 কোটি রেডি আছে, 2 কোটি অ্যাডভান্স আপনাকে দিয়েছি। এখন শুধু ওই বাড়ার কাগজপত্রের ওপর আপনার স্ত্রীর সই বা বুড়ো আঙুলের ছাপ চাই। পাওয়ার অব অ্যাটর্নি একবার আপনার নামে এলেই ওই বাড়া ধূলিসাৎ করে সেখানে আমরা মল বানাতে পারব। তার ওপর অর্জুনের রিপ্লাই ছিল, চিন্তা করবেন না সাহেব, কাজ একদম জোর কদমে চলছে। ওর শরীর এখন অনেকটাই ভেঙে পড়েছে, আর 1 সপ্তাহের মধ্যেও বিছানা নেবে। তখন চিকিৎসার জন্য বাইরের শহরে নিয়ে যাওয়ার নাম করে আমি ওর কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নিতে সই করিয়ে নেব। একবার সই হয়ে গেলেই এই বাড়া আপনার। রাধিকার চোখ বড় বড় হয়ে গেল, তার গায়ে কাঁটা দিয়ে উঠল। এটা শুধু কোনো প্রেম ঘটিত ব্যাপার বা প্রতারণা ছিল না, বরং এটি একটি অতি ভয়ঙ্কর এবং সুনিয়োজিত ষড়যন্ত্র ছিল। যে বাড়ার জন্য সে নিজের রক্ত জল করেছে, দিনরাত উনুনের সামনে বসে চোখ নষ্ট করেছে, সেই লক্ষ্মী বাড়া এই নীচ মানুষটি চুপি চুপি 10 কোটি টাকায় বিক্রি করতে চলেছে। রাধিকার দম বন্ধ হয়ে আসছিল। সে চোখ শক্ত করে বন্ধ করল এবং নিজেকে শান্ত থাকার নির্দেশ দিল। তার আরও প্রমাণের প্রয়োজন ছিল। সে পেছনে গিয়ে প্রিয়াঙ্কা আর অর্জুনের চ্যাট খুলল। শুরুতে অত্যন্ত কুরুচ্ছিপূর্ণ আর অপ্রীতিকর প্রেমের মেসেজ ছিল। রাধিকা তাড়াহুড়ো করে সেগুলো সরিয়ে দিল। সে অন্য কিছু খুঁজছিল এবং অবশেষে তা খুঁজে পেল। প্রিয়াঙ্কার মেসেজ, অর্জুন, আজও ওই কাতটা পুরোটা খেয়েছে তো? আমার আর ওর ওই মরা মুখটা সহ্য হচ্ছে না। যত তাড়াতাড়ি সম্ভব সব শেষ করো। অর্জুনের মেসেজ, হ্যাঁ মেরি জান, আজও পুরো কাতটা খেয়েছে। আমি যে ওষুধটা এনেছি না, সেটা একদম পারফেক্ট কাজ করছে। এটা এমন এক স্লো পয়জন যার কোনো স্বাদ নেই এবং গন্ধও নেই। রোজ 2 ফোঁটা করে ওর কাথের মাধ্যমে ওর পেটে যাচ্ছে। ওর নার্ভাস সিস্টেম আর ওর পেশিগুলো ধীরে ধীরে অকেজো হয়ে যাচ্ছে। সেই কারণেই ওর ক্লান্তি, চুল পড়া আর মাথা ঘোরা শুরু হয়েছে। যে কোনো ডাক্তারের মনে হবে যে এটি কোনো অজানা অসুখ। ব্লাড রিপোর্টেও এই বিষ সহজে ধরা যায় না। ওর সন্দেহ করার তো প্রশ্নই ওঠে না, কারণ আমি এত যত্ন করে ওকে এই কাতটা খাওয়াই। স্লো পয়জন, এই নামটা পড়তেই রাধিকার বুকটা ধক করে উঠল। গত কয়েক মাস ধরে কেন তার এত দুর্বল লাগছিল, কেন তার চুল পড়ছিল, কেন তার হাত থেকে জিনিসপত্র পড়ে যাচ্ছিল, এই সব প্রশ্নের ভয়ঙ্কর উত্তর সে এখন পেয়ে গিয়েছিল। তার কোনো স্বাভাবিক অসুখ ছিল না। তার নিজের স্বামী তাকে রোজ সকালের কোয়াথের মাধ্যমে মৃত্যুর বিন্দু পান করাচ্ছিল। রাধিকার কাঁপতে থাকা হাত তার নিজের পেটের ওপর গেল। তার নিজের বাড়িতে তার নিজের লোকেরাই তাকে জ্যান্ত মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। তার চোখে এখন অশ্রুর একটা বিন্দুও ছিল না, ছিল শুধু আগ্নেয়গিরির মতো ধিকি ধিকি জ্বলার রাগ। তার মনে হল এক্ষুনি এই অর্জুনের বুকে ছুরি বসিয়ে দেয় আর ওর নাড়ি ভুড়ি বের করে আনে। কিন্তু সে নিজেকে সামলাল। সে শুধু অর্জুনের প্রাণ নিতে চাইছিল না, বরং সে এই দুজনকে জ্যান্ত নরক যন্ত্রণা ভোগ করাতে চাইছিল। সে অত্যন্ত শান্ত মাথায় অর্জুনের ফোনের বিনয় রাও এবং প্রিয়াঙ্কার সাথে হওয়া সব চ্যাট, ওই অডিও মেসেজগুলো এবং সেই 10 কোটি ডিলের ছবি সিলেক্ট করল। সে নিজের ফোনের হটস্পট অন করল এবং ফাইল ট্রান্সফার অ্যাপের সাহায্যে সেই সব ভয়ঙ্কর প্রমাণ কয়েক সেকেন্ডে নিজের ফোনে ট্রান্সফার করে নিল। সব কাজ হয়ে গেলে সে অর্জুনের ফোনের ফাইল ট্রান্সফারের হিস্ট্রি ডিলিট করে দিল, রিসেন্ট অ্যাপস ক্লিয়ার করল এবং তার ফোন যেভাবে ছিল
ঠিক তন্তু তন্তু সেই কোণেই বালিশের পাশে আবার রেখে দিল। রাধিকা আবার নিজের জায়গায় এসে শুয়ে পড়ল, কিন্তু আজকের রাতটা তার জন্য ঘুমানোর ছিল না। সে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। তার মাথায় এখন প্রতিশোধের আর পাল্টা আঘাতের অনেক পরিকল্পনা পাক খাচ্ছিল। এখন আগামীকাল থেকে এক নতুন খেলা শুরু হতে চলেছিল, যার সূত্র এখন রাধিকার হাতে ছিল। পরের দিন সকালটা বরাবরের মতোই হল। সূর্যের আলো জানলা দিয়ে ভেতরে আসছিল। রাধিকা আগে থেকেই জেগেছিল, কিন্তু সে চোখ বন্ধ করে অত্যন্ত দুর্বল হওয়ার এবং মৃতপ্রায় অবস্থায় থাকার অভিনয় করে বিছানায় শুয়ে রইল। ঠিক 7টার সময় দরজায় হালকা শব্দ হল এবং অর্জুন ভেতরে আসল। তার হাতে সেই ধোঁয়া ওঠা তিতো আয়ুর্বেদিক কাঠ ছিল। রাধিকা আধা চোখ খুলে তার দিকে তাকাল। তার সেই মিষ্টি হাসি মাখা মুখ এখন রাধিকার কাছে এক শয়তানের মতো মনে হচ্ছিল। রাধিকা, উঠ না সোনা, দেখ আমি তোর কাঠ এনেছি। আজ একটু তাড়াতাড়ি উঠলে তোর একটু ফ্রেশ লাগবে। অর্জুন অত্যন্ত মিষ্টি গলায় বলল। সে কাপটি পাশের টেবিলের ওপর রাখল এবং রাধিকাকে ধরে উঠিয়ে বসাল। অর্জুন, আমার খুব ক্লান্তি লাগছে রে, আমি এই তিতো কাঠ খেতে চাইছি না। রাধিকা অত্যন্ত ক্ষীণ আর কান্না মাখা গলায় বলল। তার এই অভিনয় এতটাই নিখুঁত ছিল যে অর্জুনের মুখে এক সূক্ষ্ম আর ক্রূর আনন্দ খেলে গেল। আরে পাগলি, এমন করলে কি চলে? এই কাঠটার কারণেই তো তুই টিকে আছিস। চল, চুপচাপ খেয়ে নে তো। এই বলে অর্জুন সেই মৃত্যুর পেয়ালা তার হাতে দিল। রাধিকা সেই কাপটা হাতে নিল, সেই একই কাপ যেখান থেকে সে আজ পর্যন্ত মৃত্যুর চুমুক ভালোবেসে খেয়ে এসছে। রাধিকা কাপটা ঠোঁটে লাগাবে, ঠিক তখনই বাইরে থেকে প্রিয়াঙ্কা জোরে ডাক দিল। অর্জুন, আরে বাইরে আয় না একটু, ওই সবজিওয়ালা হিসেবে কিছু একটা গোলমাল করছে দেখ। অর্জুন বিরক্ত হয়ে বাইরের দিকে তাকাল। আসছি, দাঁড়াও, সে চিৎকার করে বলল। সে রাধিকার দিকে তাকালো এবং বলল, রাধিকা, তুই কাঠটা খেয়ে নে, আমি আসছি 2 মিনিটে। এই বলে সে তাড়াহুড়ো করে জানলার ওপাশে থাকা দরজার দিকে ঘুরে বাইরে গেল। এটাই ছিল সেই সুবর্ণ সুযোগ। অর্জুন পিঠ ফেরাতেই দুর্বলতার অভিনয় করা রাধিকা বিদ্যুতের গতিতে বিছানা থেকে উঠল। সে সরাসরি ঘরের সাথে থাকা বাথরুমে ঢুকে পড়ল। সে হাতের সেই বিষাক্ত ওষুধ মেশানো কাঠ সরাসরি বেসিনে ঢেলে দিল। কল খুলে জলের তোরে সেই মৃত্যুর নির্যাস 1 সেকেন্ডে নর্দমায় ভাসিয়ে দিল। কাপের তলায় মাত্র 2 ফোঁটা অবশিষ্ট রাখল এবং সে ততটাই দ্রুতগতিতে ফিরে এসে বিছানায় শুয়ে পড়ল। 5 সেকেন্ডের মধ্যেই অর্জুন ফিরে আসল। রাধিকা বিছানায় বসে হাতের পেছন দিক দিয়ে নিজের ঠোঁট মুছছিল। তার মুখ এমন তিতো হয়ে গিয়েছিল যেন সে এখনই সেই ভয়ঙ্কর কোয়াথ গিলেছে। তার হাতের খালি কাপ দেখে অর্জুনের মুখে এক বিশাল তৃপ্তির ভাব ফুটে উঠল। তার মনে হল আজকের ডোজটাও ওর পেটে চলে গেছে এবং এখন ওর মৃত্যু একদম কাছে চলে এসেছে। সাব্বাস আমার রানী, এখন দেখ তুই কিভাবে তাড়াতাড়ি এই রোগ থেকে মুক্তি পাস। অর্জুন ওর গাল বুলিয়ে দিয়ে বলল। রাধিকা মাথা নিচু করল এবং একটি করুণ আওয়াজ করল, কিন্তু মাথা নিচু করা রাধিকার মুখে এখন এক ভয়ঙ্কর ক্রূর আর বিজয়ী হাসি ফুটে উঠেছিল, যা অর্জুন একদমই দেখতে পেল না। সেই তিতো আর বিষাক্ত তরল বেসিনের নর্দমায় বয়ে যাওয়ার পর রাধিকার মনের ওপর থেকে এক বিশাল বোঝা হালকা হয়ে গিয়েছিল। এখন থেকে প্রতিদিন সকালে ওই মৃত্যুর পেয়ালা এভাবেই বেসিনে ঢেলে দেওয়া এবং অর্জুনের সামনে সেই পান করার নিখুঁত অভিনয় করা, এটাই তার রুটিন হয়ে দাঁড়িয়েছিল। 1 সপ্তাহ এভাবে চলার ফলে রাধিকার শরীরে বিষের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করল। তার হজম শক্তি উন্নত হতে লাগল, মাথা ঘোরা বন্ধ হল এবং পড়ে যাওয়া চুলগুলো এখন একটু থিতু হল। তার শরীরে আবারও সেই আগের শক্তি আর প্রাণশক্তি উপচে পড়ছিল। কিন্তু এই বিষয়টি সে অর্জুন বা প্রিয়াঙ্কাকে একদমই বুঝতে দিতে চাইছিল না। তাই সে নিজের অভিনয়ের মাত্রা আরও বাড়িয়ে দিল। রাধিকা রোজ সকালে ঘুম থেকে উঠে চোখের নিচে একটু কালো আর ফ্যাকাশে মেকআপ করে নিত, যাতে মনে হয় চোখগুলো ভেতরে ঢুকে গেছে। সে ইচ্ছাকৃতভাবে ঠোঁট শুকনো রাখত এবং হাঁটার সময় দেওয়াল বা আসবাবপত্রের সাহায্য নিয়ে অত্যন্ত ক্ষীণ পা ফেলত। তার গলার স্বর তো এতটাই কান্নামাখা আর ক্ষীণ করেছিল যে কেউ দেখলে মনে করত সে আর মাত্র কয়েকদিনের অতিথি। অর্জুন তার এই অবস্থা দেখে ভেতরে ভেতরে খুব খুশি হতো। তার মনে হতো বিষ এখনও রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে এবং শীঘ্রই সে চিরকালের মতো বিছানা নেবে। ওদিকে প্রিয়াঙ্কার অহংকার তো আকাশ ছুঁয়েছিল। তার মনে হচ্ছিল রাধিকা আর উঠে দাঁড়াতে পারবে না, তাই এই লক্ষ্মীবাড়ার পরবর্তী মালকিন সেই।
প্রিয়াঙ্কা এখন বাড়ার কাউন্টারে গিয়ে বসতে শুরু করেছিল। পুরনো আর বিশ্বস্ত কর্মচারীদের সে অকারণে বকাঝকা করত, তাদের ওপর হুকুম চালাত। এমনকি রাধিকার আলমারির দামি দামি পৈঠানি শাড়ি আর গয়নাও সে এখন অধিকার খাটিয়ে পড়তে শুরু করেছিল। রাধিকা এসব খোলা চোখে দেখছিল। নিজেরই বাড়িতে বোনের এই তামাশা দেখে তার গায়ের রক্ত চনমন করে উঠত, কিন্তু মুষ্টিবদ্ধ হাত দিয়ে সে সব রাগ গিলে নিত। সঠিক সময়ের অপেক্ষা করছিল সে। একদিন রাধিকা অর্জুনকে বলল যে সে নাগপুরের একটি বড় মন্দিরে গিয়ে মানত করতে চায়, হয়তো ভগবানের কৃপা এসে সুস্থ হয়ে যাবে। অর্জুন অবশ্যই অত্যন্ত মিষ্টি কথা বলে তাকে অনুমতি দিল, কারণ তার মনে হয়েছিল মৃত্যু কাছে এলে মানুষের ভগবানকেই মনে পড়ে। ড্রাইভারের সাথে রাধিকা নাগপুরে আসলো, কিন্তু সে মন্দিরে না গিয়ে সরাসরি নাগপুরের এক জনাকীর্ণ এলাকায় থাকা একটি পুরনো বিল্ডিংয়ের কাছে পৌঁছল। সেখানে একটি বন্ধ দরজার উপর নেমপ্লেট ছিল, অনিতা পাটিল ইনভেস্টিগেশন অ্যান্ড ডিটেকটিভ এজেন্সি। অনিতা ছিল রাধিকার কলেজের সবচেয়ে কাছের এবং অত্যন্ত বিশ্বস্ত বন্ধু। অত্যন্ত সাহসী, বুদ্ধিমান এবং যে কোনো অপরাধের মূলে যাওয়ার জন্য একজন দক্ষ প্রাইভেট ডিটেকটিভ হিসাবে নাগপুরে তার বেশ নাম ছিল। রাধিকা কেবিনের দরজা খুলল এবং ভেতরে পা রাখল। অনিতা তার ল্যাপটপে কিছু কাজ করছিল। রাধিকাকে এই অবস্থায় এতটা ফ্যাকাশে আর ক্লান্ত রূপে দেখে অনিতা চমকে গেল। সে জায়গা থেকে উঠে সরাসরি রাধিকাকে জড়িয়ে ধরল। রাধিকার মনের আবেগের বাঁধ এখন ভেঙে গিয়েছিল। সে অনিতার কাঁধে মাথা রেখে প্রাণ ভরে কাঁদল। গত কয়েকদিনে সে যে ভয়ঙ্কর মানসিক যন্ত্রণা সহ্য করেছিল তা সব চোখের জলের মাধ্যমে বেরিয়ে আসছিল। অনিতা তাকে জল দিল, শান্ত করল, এবং তারপর রাধিকা তাকে শুরু থেকে শুরু করে অর্জুনের মোবাইলে দেখা সেই 10 কোটির ডিল থেকে বিষাক্ত কাথ পর্যন্ত সব কাহিনী বিস্তারিত বলল। এসব শুনে অনিতার চোখে রাগের আগুন জ্বলে উঠল। সে রাগে টেবিলের ওপর ঘুষি মারল এবং দাঁড়িয়ে পড়ল। ওই অর্জুনের আমি হাত পা ভেঙে গুড়িয়ে দেব কিনা দেখ শুধু। আর তোর ওই বোন, নিজের বোন হয়ে এত নীচ বেরোল। রাধিকা, তুই চল আমার সাথে, আমরা এক্ষুনি পুলিশের কাছে যাব আর ওই দুজনকে টেনে হিচড়ে জেলে ভরব। অ্যাটেম্পট টু মার্ডার কেস দেব ওদের নামে। অনিতা রাগে লাল হয়ে বলল, কিন্তু রাধিকা তার হাত ধরল এবং তাকে শান্ত করে বসাল। রাধিকার চোখে এখন জল ছিল না, ছিল এক ভয়ঙ্কর নিস্তব্ধতা আর জ্বলন্ত অঙ্গার। না অনিতা, আমি পুলিশের কাছে যেতে চাই না, অন্তত এখন তো নয়ই। ওদের শুধু জেলে ভরে আমি শান্তি পাব না। অর্জুনকে এই সমাজের সামনে, আমার বাড়ার কর্মচারীদের সামনে আর ওর ওই বিল্ডার বন্ধুর সামনে মুখোশ খুলে দিতে চাই। যে বাড়ার জন্য ও আমার প্রাণের শত্রু হয়েছে, সেই বাড়াতেই ওর সব কীর্তি আমি ফাঁস করতে চাই। ওদের আইনের গণ্ডির ভেতরে থেকেই এমন শিক্ষা দিতে চাই যে ওরা সারা জীবন মৃত্যুর জন্য ভিক্ষা চাইবে। আর এর জন্য আমার তোর সাহায্য চাই। অনিতা রাধিকার চোখের সেই আগুন চিনতে পারল। সে রাধিকার হাত নিজের হাতে নিল এবং বলল, তুই শুধু বল কি করতে হবে। তোর এই বন্ধু তোর জন্যে যা খুশি করবে। এরপর তারা দুজনে মিলে একটি অত্যন্ত মজবুত পরিকল্পনা তৈরি করল। এই পরিকল্পনার প্রথম ধাপ ছিল অর্জুনের প্রতিটি গতিবিধির উপর নজর রাখা। পরের দিনই লক্ষ্মীবাড়াতে দুজন যুবক আসল। তাদের গায়ে একটি নামী ইন্টারনেট কোম্পানির ইউনিফর্ম ছিল। আপনাদের বাড়ার আর বাড়ির ওয়াইফাই কানেকশন খুব স্লো হয়ে গেছে, সেটা আপগ্রেড করতে কোম্পানি থেকে এসেছি। কথা তারা অর্জুনকে বলল। অর্জুনও কোনো সন্দেহ না করে তাদের অনুমতি দিল। সেই ছেলেরা অন্য কেউ নয়, অনিতার এজেন্সির লোক ছিল। তারা অত্যন্ত দক্ষতার সাথে বাড়ার চারদিকে, রান্নাঘরে, হলে এবং বিশেষ করে অর্জুনের কেবিনে আর বাড়ির প্রধান ঘরে অত্যন্ত সূক্ষ্ম গোপন ক্যামেরা লাগিয়ে দিল। এই ক্যামেরাগুলো এতটাই ছোট ছিল যে কারোর পক্ষে তা খেয়াল করা সম্ভব ছিল না। এই সব ক্যামেরার সরাসরি সম্প্রচার রাধিকা আর অনিতার মোবাইলের সাথে যুক্ত করা হল। এখন অর্জুন আর প্রিয়াঙ্কার একটা শব্দ বা একটা নড়াচড়াও রাধিকার থেকে লুকিয়ে থাকা সম্ভব ছিল না। রাধিকা নিজের বন্ধ ঘরে বসে মোবাইলে ওই দুজনের কুৎসিত লীলা খেলা আর ষড়যন্ত্র নিজের চোখে দেখছিল। দিন এগোতে থাকল। রাধিকা আর অর্জুনের বিয়ের বার্ষিকী মাত্র 3 দিন বাকি ছিল।
অর্জুন বাড়িতে এই জন্মদিন উপলক্ষে একটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ পার্টির আয়োজন করেছিল। আশেপাশের গ্রামের গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী আর নাগপুরের কিছু বড় অতিথি এই পার্টিতে আসার কথা ছিল। অর্জুন সবাইকে বলে রেখেছিল যে রাধিকার শরীর খুব খারাপ, হয়তো এটাই আমাদের শেষ জন্মদিন যা আমরা একসাথে পালন করব। তাই আমি ওকে একটা বড় আনন্দ দিতে চাই। মানুষের চোখে অর্জুনের প্রতি প্রচণ্ড সহানুভূতি তৈরি হয়েছিল। কত ভালো স্বামী, লোকেরা এমনটাই বলছিল। জন্মদিনের মাত্র ৩ দিন বাকি থাকতে সেই রাতটি এলো। রাত তখন ২টো বাজে। রাধিকা নিজের ঘরে বরাবরের মতোই ঘুমানোর অভিনয় করছিল, কিন্তু তার চোখ মোবাইলের স্ক্রিনে আটকে ছিল। অর্জুন তার কেবিনে একাই বসেছিল। হঠাৎ কেবিনের দরজা খুলল এবং এক লম্বা চওড়া দাড়িওয়ালা আর মুখে ক্রূরতা মাখা এক লোক ভেতরে আসল। রাধিকা তাকে তক্ষণে চিনে ফেলল। সে এই এলাকার এক কুখ্যাত গুন্ডা ছিল, যার নাম ছিল রাজু। রাতের এই নিঝুম নিস্তব্ধতায় অর্জুন এক গুন্ডার সাথে কেন দেখা করছে? রাধিকার বুক ধক করে উঠল। সে মোবাইলের আওয়াজ একটু বাড়াল এবং কানে ইয়ারফোন লাগাল। অর্জুন তার ড্রয়ার থেকে টাকার কয়েকটা বান্ডিল বের করল এবং সেগুলো রাজুর সামনে টেবিলের উপর রাখল। এই দেখ রাজু, এখানে ৫ লাখ আছে। কাজ হয়ে গেলে বাকি ৫ লাখ তুই পেয়ে যাবি। অর্জুন ফিসফিস করে অথচ স্পষ্ট গলায় বলল। রাজু টাকার উপর হাত বুলিয়ে হেসে বলল, অর্জুন শেঠ, কাজ একদম ফতে হয়ে যাবে, কিন্তু প্ল্যানটা একবার ভালো করে বুঝিয়ে দিন, যাতে শেষ মুহূর্তে কোনো গোলমাল না হয়। অর্জুন নিজের মুখ রাজুর খুব কাছে নিয়ে গেল এবং অত্যন্ত ঠান্ডা মাথায় বলল, পরশু রাতে আমাদের বিয়ের বার্ষিকী। বাড়ার সামনের হলে খুব বড় পার্টি থাকবে, গান বাজবে, মানুষের ভিড় থাকবে। রাধিকাকে আমি জোর করে বাইরে নিয়ে আসব। ওটা ওর অভ্যেস। কোনো বড় অনুষ্ঠান থাকলে ও একবার মেন কিচেনে গিয়ে সব রান্না কেমন চলছে তা দেখতে যায়। রাত ঠিক ৯টার সময় ও রান্নাঘরে যাবে। তার আগে তুই কর্মচারীর বেশ ধরে ভেতরে ঢুকবি। রান্নাঘরের প্রধান অংশে, যেখানে কমার্শিয়াল গ্যাসের বড় সিলিন্ডারগুলো রাখা থাকে, সেখানে গিয়ে গ্যাসের মেন পাইপলাইন আলগা করে রাখবি। গ্যাস ধীরে ধীরে লিক হতে থাকবে। রাধিকা ওখানে গেলে কেউ ভুল করে আগুন জ্বালিয়ে দেবে, অথবা তুই বাইরে থেকে কোনো স্ফুলিঙ্গ ফেলে পালিয়ে আসবি। অর্জুন একটু থামল। তার মুখে এক ভয়ঙ্কর রাক্ষসে আনন্দ ছিল। সে আগে বলল, এমন ভয়ঙ্কর বিস্ফোরণ হওয়া চাই রাজু, যে লক্ষ্মীবাড়ার ওই পেছনের অংশ আর ওই রাধিকা দুজনই অক্ষরে অক্ষরে জ্বলে ছাই হয়ে যায়। পুলিশ আর সাধারণ মানুষের মনে হবে যে রান্নাঘরে হওয়া এই গ্যাস লিকের ঘটনাটি একটি দুঃখজনক দুর্ঘটনা ছিল। এই দুর্ঘটনায় আমার প্রিয় স্ত্রী মারা গেছে বলে আমি সমাজের সব সহানুভূতি পাব, এবং ওর মৃত্যুর ফলে এই বাড়ার আর ওর সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পত্তি সরাসরি আমার নামে আসবে। আর বাড়ার যে অংশটা পূর্বে, সেখান থেকেই আমি পুরো বাড়াটা ভেঙে ওখানে বিনয় রাওয়ের মল বানিয়ে দেব। এক ঢিলে ৩ পাখি। এই ভয়ঙ্কর শব্দগুলো শুনে রাধিকার পায়ের তলার মাটি শুধু নয়, যেন সম্পূর্ণ পৃথিবীই কেঁপে উঠল। তার হাত থেকে মোবাইলটি পড়ে যেতে যেতেও বেঁচে গেল। তার গায়ে রীতিমতো আতঙ্কে কাঁটা দিয়ে উঠল। সে ভেবেছিল অর্জুন শুধু তাকে বিষ খাইয়ে মারবে আর বাড়া দখল করবে, কিন্তু এই মানুষটা তো টাকার জন্য পাগলাটে এক বুনো নেকড়ে হয়ে উঠেছিল। গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ, তাও আবার লক্ষ্মীবাড়ার মেন কিচেনে। সেখানে রোজ ৫০ জন কর্মচারী কাজ করেন। লালু কাকা, যিনি গত ২০ বছর ধরে সেখানে রান্নার কাজ করছেন, তিনিও সেখানে থাকবেন। পার্টিতে সেখানে শত শত নির্দোষ মানুষ এসেছিল। এই একজন নীচ মানুষের টাকার লোভের জন্য সে এই বাড়া এবং এখানকার নির্দোষ মানুষদের শ্মশান বানাতে চলেছিল। রাধিকা ঘামতে শুরু করল। তার শ্বাস দ্রুত হতে লাগল। তার চোখের সামনে সেই ভয়ঙ্কর বিস্ফোরণ আর জ্বলতে থাকা বাড়া ভেসে উঠল। না, এটা সে কখনোই হতে দিত না। ওই বাড়া শুধু একটা রেস্টুরেন্ট ছিল না, ওটা ছিল তার জন্মভূমি আর কর্মভূমি। সেখানে কাজ করা মানুষেরা ছিল তার পরিবার। অর্জুনকে শেষ করার জন্য এখন তাকে এক পা এগিয়ে যেতেই হতো। তাকে শুধু নিজের প্রাণ বাঁচাতে হতো না, তাকে পুরো লক্ষ্মী বাড়া আর শত শত নির্দোষ প্রাণকে বাঁচাতে হতো। সে নিজেকে সামলাল এবং কাঁপতে থাকা হাতে অনিতাকে ফোন করল। অনিতাও রাতে জেগেছিল। সেও ওই রেকর্ডিং লাইভ দেখেছিল। ফোন তুলতেই অনিতা ওপাশ থেকে বলল, রাধিকা, তুই ভয় পাস না, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। এই মানুষটা শয়তান, আমরা ঝুঁকি নিতে পারি না। না অনিতা, থাম। রাধিকা অত্যন্ত দৃঢ় আর ঠান্ডা গলায় বলল,
এখন তার গলার স্বর থেকে সেই ভয় পুরোপুরি গায়েব হয়ে গিয়েছিল। সেখানে ছিল শুধু এক আগ্নেয়গিরি যা এখন ফাটতে চলেছিল। পুলিশকে এখন ডেকে কিছুই প্রমাণ হবে না, ওই বিস্ফোরণ ঘটবে না এটা আমি নিশ্চিত করব। কিন্তু এখন ওর এই প্ল্যানটাকেই ব্যবহার করে আমি ওকে এমন জালে আটকাব যে ও নিজের আগুনেই জলে ভস্ম হয়ে যাবে। তুই কাল সকালেই বাড়াতে আয়, এখন আমাদের মাস্টার প্ল্যান কাজে লাগানোর সময় এসে গেছে। পরের দিন সকাল হল। রাতের সেই ভয়ঙ্কর দৃশ্য আর অর্জুনের সেই বুক কাঁপানো ষড়যন্ত্র শোনার পর রাধিকার ঘুম পুরোপুরি উড়ে গিয়েছিল। এখন তার কাছে কাঁদার জন্য বা ভয় পাওয়ার জন্য এক মুহূর্তও সময় ছিল না। বিয়ের বার্ষিকীর আর মাত্র ২৪ ঘণ্টা বাকি ছিল, এবং এই ২৪ ঘণ্টায় তাকে এমন এক চক্রব্যূহ রচনা করতে হতো যেখান থেকে অর্জুন, প্রিয়াঙ্কা আর ওই রাজু গুন্ডা জ্যাত পালাতে না পারে। রাধিকা এখন এক রণরঙ্গিনীর ভূমিকায় এসেছিল। তাকে কেবল নিজের প্রাণ বাঁচাতে হতো না, বরং লক্ষ্মী বাড়ারা সেখানে কাজ করা শত শত মানুষকে, শত শত হাতকে মৃত্যুর হাত থেকে বের করে আনতে হতো। সকালের সময় ছিল। অর্জুন আর প্রিয়াঙ্কা তখনও ঘুমোচ্ছিল। রাধিকা চুপি চুপি উঠল এবং বাড়ার সবচেয়ে পুরনো আর বিশ্বস্ত ম্যানেজার বাবুরাও আর প্রধান রাঁধুনি লালু কাকাকে বাড়ার পেছনের গুদামে ডেকে নিল। লালু কাকা রাধিকাকে একদম ছোটবেলা থেকে দেখেছিলেন। এই বাড়া দাঁড় করানোর সময় সে যে কষ্ট করেছিল তার সাক্ষী ছিলেন তারা। রাধিকা তাদের জন্য মালকিন কম আর মেয়ে বেশি ছিল। যখন রাধিকা তাদের সমীরের সেই ভয়ঙ্কর ষড়যন্ত্র, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আর বাড়া ধ্বংস করার প্ল্যান বলল, তখন তাদের দুজনেরই পায়ের তলার মাটি সরে গেল। লালু কাকার হাতের হাতা নিচে পড়ে গেল, তাদের চোখ রাগে লাল হয়ে গেল। তাই দিদি, আপনি কি বলছেন এসব? ওই অর্জুন শেঠকে আমরা দেবমানুষ ভাবছিলাম, আর ও শালা এমন কসাইয়ের মতো কাজ করতে পারে? আপনি শুধু একবার হুকুম দিন, ওই দুজনকে এই বাড়ার ফুটন্ত তেলের কড়াইতে ফেলে দেব কিনা দেখুন। লালু কাকা রাগে কাঁপতে কাঁপতে বললেন। বাবুরাওয়ের চোখেও জল এসেছিল। তিনি রাধিকাকে কথা দিলেন যে বাড়ার একটা মানুষও আগামীকালের পার্টিতে অর্জুনের পাশে দাঁড়াবে না। রাধিকা তাদের শান্ত করল এবং কাউকে কোনো সন্দেহ হতে না দিয়ে নিজের পরবর্তী পরিকল্পনা বুঝিয়ে বলল। সেই রাতেই যখন বাড়িতে ঘুটঘুটে অন্ধকার ছিল আর অর্জুন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তখন অনিতা একজন গ্যাস পাইপলাইন এক্সপার্টকে নিয়ে পেছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকল। লালু কাকা আর বাবু কাকা সেখানে আগে থেকেই পাহারা দিচ্ছিলেন। সেই এক্সপার্ট অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। তিনি প্রধান কমার্শিয়াল কেচনটা পরীক্ষা করলেন। রাজু গুন্ডা যেখান থেকে পাইপ আলগা করার কথা ছিল সেই জায়গাটা তিনি চিহ্নিত করলেন। সেই এক্সপার্ট প্রধান গ্যাস লাইনে একটি অত্যন্ত উন্নত ইলেকট্রনিক সোলেনয়েড ভালভ বসিয়ে দিলেন। এর অর্থ এই ছিল যে এখন গ্যাসের মূল সরবরাহ আর ম্যানুয়াল থাকল না, সেটা পুরোপুরি একটি ছোট ওয়্যারলেস রিমোটের মাধ্যমে কন্ট্রোলে আনা হলো, এবং সেই রিমোট রাধিকা নিজের হাতে নিয়ে নিল। এখন সেই রাজু গুন্ডা যতই পাইপ আলগা করুক, যতই আগুনের ফুলকি ফেলুক না কেন, যতক্ষণ রাধিকা তার হাতের রিমোটের বোতাম টিপে গ্যাস ছাড়বে না, ততক্ষণ সেখান থেকে গ্যাসের এক ফোঁটাও লিক হবে না। বিস্ফোরণের সেই ভয়ঙ্কর বিপদ এখন চিরতরে ঘুচে গিয়েছিল। ওই রিমোট এখন রাধিকার জন্য তার বিজয়ের চাবিকাঠি ছিল। পরের দিন সকালে অনিতা আবারও বাড়াতে আসলো, কিন্তু এবার সে খালি হাতে আসেনি। তার হাতে ছিল একটা মজবুত ফাইল, যাতে অর্জুন আর প্রিয়াঙ্কাকে ফাঁসি দেওয়ার মতো পাকা প্রমাণ ছিল। রাধিকা দুদিন আগেই নিজের রক্তের স্যাম্পেল নাগপুরের একটি অত্যন্ত নামী ল্যাবে পরীক্ষার জন্য পাঠিয়েছিল। তার অফিসিয়াল টক্সিকোলজিক্যাল রিপোর্ট এখন অনিতার হাতে ছিল। সেই রিপোর্টে স্পষ্ট লাল অক্ষরে লেখা ছিল যে রাধিকার রক্তে আর শরীরে এক প্রাণঘাতী বিষের অংশ প্রচুর পরিমাণে পাওয়া গেছে। এটা স্লো পয়জন, এবং সেটা জেনে শুনে রোজ অল্প অল্প করে দেওয়া হয়েছে। এটা সেই মেডিকেল রিপোর্ট আইনিভাবে প্রমাণ করে দিয়েছিল। এছাড়াও অনিতা নিজের গোয়েন্দা নেটওয়ার্ক ব্যবহার করে অর্জুন আর বিল্ডার বিনয় রাওয়ের মধ্যে হওয়া টাকার লেনদেনের ব্যাংক ডিটেলসও বের করে এনেছিল। বিনয় রাওয়ের একটি ডামি কোম্পানির থেকে অর্জুনের একটি অত্যন্ত গোপন ব্যাংক অ্যাকাউন্টে 2 কোটি টাকার অ্যাডভান্স ট্রান্সফার হওয়ার পাকা প্রমাণ ছিল সেটা। এই সব কাগজপত্র দেখার পর রাধিকার মুখে এক ঠান্ডা আর ক্রূর তৃপ্তির হাসি ফুটে উঠল। এখন ফাঁস পুরোপুরি টাইট করা হয়েছিল। পার্টির দিন এলো। আজ তাদের বিয়ের বার্ষিকী ছিল।
রাধিকা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে অর্জুনকে বলল, অর্জুন, আমার মনে হয় এটাই আমাদের একসাথে কাটানো শেষ জন্মদিন হবে। আমার শরীর আমাকে আর সঙ্গ দিচ্ছে না, তাই আজকের পার্টিটা আমি খুব বড় আর জাঁকজমকপূর্ণ চাই। শহরের সব বড় বড় লোকেদের ডাকো। অর্জুন তো এটাই চাইছিল, যত বেশি ভিড় তত বেশি সহানুভূতি। রাধিকা ওকে ইচ্ছা করেই মনে করিয়ে দিল, তোমার ওই বন্ধু আছেন না, বিল্ডার বিনয় রাও, ওনাকেও অবশ্যই ডাকো, উনি আমাদের খুব সাহায্য করেছেন। অর্জুন মনে মনে হাসল। ওর মনে হল রাধিকা কত বড় বোকা, যে মানুষের কাছে নিজের বাড়া বিক্রি করে দিয়েছে তাকেই ও পার্টিতে ডাকছে। সে তক্ষুনি বিনয় রাওকে ফোন করে ভিআইপি আমন্ত্রণ জানাল। অন্যদিকে অনিতা তার পরিচিত পুলিশ কমিশনারের সাথে গোপনে যোগাযোগ করেছিল। সব ঘটনা আর প্রমাণ তাদের আগেই পাঠিয়ে দিয়েছিল। তাই এই পার্টিতে সাধারণ পোশাকে অতিথিদের মতো মিশে নাগপুরের কিছু অত্যন্ত চটপটে আর সশস্ত্র পুলিশ আধিকারিক উপস্থিত থাকার কথা ছিল। পার্টির সন্ধ্যা যত ঘনিয়ে আসছিল, বাড়ার ভেতরের উত্তেজনা ততই বাড়ছিল। লক্ষ্মী বাড়া আজ নতুন কোণের মতো সেজেছিল। চারদিকে আলোকসজ্জা, ফুলের মালা আর সানাইয়ের সুর শোনা যাচ্ছিল। ওপর থেকে দেখলে এসব অত্যন্ত মনোরম লাগছিল, কিন্তু ভেতর থেকে এই বাড়া এক ভয়ঙ্কর বিস্ফোরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল। অর্জুন আর প্রিয়াঙ্কার আনন্দ তো ধরে রাখা যাচ্ছিল না। অর্জুন একটি অত্যন্ত দামি স্যুট পরেছিল, আর প্রিয়াঙ্কা পরেছিল খোদ রাধিকার সবচেয়ে প্রিয় আর দামি পৈঠানি শাড়ি। সে নিজেকে এই বাড়ার নতুন মালকিন ভেবে সব জায়গায় হুকুম দিয়ে বেড়াচ্ছিল। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে চোখের ইশারায় কথা বলছিল, যেন আজ রাতে এই বাড়া থেকে রাধিকার খাটিয়া উঠবে, এ ব্যাপারে তারা নিশ্চিত ছিল। ওদিকে রাধিকা নিজের ঘরে আয়নার সামনে বসেছিল। আজ সে অসুস্থ থাকার অভিনয় সরিয়ে রেখেছিল। সে একটি সুন্দর গাঢ় রঙের শাড়ি পরেছিল, কপালে একটা বড় টিপ, চোখে কাজল আর মুখে এক চরম আত্মবিশ্বাস ছিল। আজ সে মরার জন্যে নয়, বরং মারার জন্যে তৈরি ছিল। তার মুখ শান্ত ছিল, কিন্তু তার চোখে এক ভয়ঙ্কর ঝড় বইছিল। আজ রাতে সে বাড়ার উঠোনে এমন এক বিচার করতে চলেছিল যা আজ পর্যন্ত কেউ দেখেনি। ঘড়ির কাঁটা এগিয়ে চলছিল। অতিথিদের আনাগোনা শুরু হয়েছিল। লক্ষ্মীর বাড়াতে আজ যেন দীপাবলি পালন করা হচ্ছিল। বাড়ার কোনায় কোনায় প্রদীপের আলো আর ফুলের সুগন্ধে ভরে উঠেছিল। মূল প্রাঙ্গণে অতিথিদের জন্য রাজকীয় ভোজের প্রস্তুতি হয়েছিল। মৃদু আর সুমধুর সানাইয়ের সুর পরিবেশে এক অন্যরকম প্রশান্তি তৈরি করছিল। নাগপুরের অনেক বড় বড় ব্যবসায়ী, গণ্যমান্য নাগরিক আর আশেপাশের গ্রামের লোকেরা অর্জুনের আমন্ত্রণে বিশেষভাবে উপস্থিত হয়েছিলেন। সবার মনে হচ্ছিল বেচারি রাধিকার শরীর খুব খারাপ, আর অর্জুন শুধু ওর আনন্দের জন্যই এত বড় আয়োজন করছে। মানুষের নজরে অর্জুন মানে একদম দেবমানুষ। পার্টির শুরুতেই দরজায় এক বিশাল বড় দামি গাড়ি এসে থামল। সেখান থেকে শহরের কুখ্যাত বিল্ডার বিনয় রাও নিজের কিছু লোকের সাথে নিচে নামলেন। তার মুখে এক প্রচণ্ড বড় কিন্তু কুৎসিত আর স্বার্থপর আনন্দ ছিল। তাকে দেখে অর্জুন দৌড়ে গিয়ে স্বাগত জানাল। আসুন বিনয় রাও সাহেব, আপনারই অপেক্ষা করছিলাম। এই বলে অর্জুন তাকে একটি বিশেষ ভিআইপি টেবিলে নিয়ে গিয়ে বসাল। ওখানেই পাশে প্রিয়াঙ্কা দাঁড়িয়েছিল। সে আজ একদম সেজে গুজে রাধিকারই সবচেয়ে দামি গয়নাগুলো পরে বাড়াতে জাঁক দেখাচ্ছিল। সে নিজেকে এই বাড়ার নতুন মালকিন ভাবছিল। অর্জুন, প্রিয়াঙ্কা আর বিনয় রাও এই তিনজনেরই নজর একে অপরের সাথে মিলল, আর তাদের মুখে এক শয়তানি হাসি ফুটে উঠল। এই হাসি ছিল তাদের বিজয়ের, তাদের নিজ ষড়যন্ত্রের। তাদের মতে আজকের এই রাত রাধিকার শেষ রাত ছিল। কিছুক্ষণ পরই রান্নাঘরে যে ভয়ঙ্কর বিস্ফোরণ হতে চলেছিল, আর সেই বিস্ফোরণে রাধিকা সহ এই অর্ধেক বাড়া জ্বলে ছাই হয়ে যেতে চলেছিল। তারপর সব সম্পত্তি অর্জুনের, আর ওই দামি জায়গাটা বিনয় রাওয়ের। এমনটাই ছিল তাদের পাকা পরিকল্পনা। ঘড়ির কাঁটা তাদের জন্য এখন মৃত্যুর উল্টো গুনতি গুনছিল। অতিথিদের ভিড় বেড়ে চলেছিল। সবাই যে যার জায়গায় বসে পড়েছিলেন। অর্জুন সবাইকে অভিবাদন জানানোর জন্য মাইক হাতে নিতে যাবে, ঠিক তখনই বাড়ার ওপরের তলা থেকে সেই রাজকীয় কাঠের সিঁড়ি দিয়ে কেউ নিচে নামার শব্দ পাওয়া গেল। সবার নজর আপনা আপনিই সেই সিঁড়ির দিকে গেল, এবং সেখানে যে দৃশ্য ছিল তা দেখে অর্জুন আর প্রিয়াঙ্কার পায়ের তলার মাটি সরে গেল। সিঁড়ি দিয়ে রাধিকা অত্যন্ত আভিজাত্য আর রাজকীয় ঢঙে নিচে নামছিল।
আজ সে অসুস্থ থাকার বা মরণাপন্ন অবস্থার কোনো অভিনয় করেনি। তার অঙ্গে ছিল একটি অত্যন্ত সুন্দর গাঢ় লাল রঙের খাঁটি নৌভারী শাড়ি, নাকে মুক্তোর নোথ, গলায় ঠুসিবোর মাল, আর কপালে এক জলজলে চন্দ্রখর টিপ। তার মুখে আগের মতোই, বরং তার চেয়েও বেশি তেজ ছিল। তার পা ফেলার ভঙ্গি অত্যন্ত দৃঢ় ছিল, তাতে কোনো দুর্বলতা বা কম্পন ছিল না। সে এক রণরঙ্গিনীর মতো এই লক্ষ্মীবাড়ার সত্যিকারের দেবী হিসেবে মনে হচ্ছিল। রাধিকাকে এই রূপে দেখে অর্জুনের হাতের জলের গ্লাস নিচে পড়তে পড়তে বেঁচে গেল। তার শ্বাস এক মুহূর্তের জন্য ওখানেই থমকে গেল। সকাল পর্যন্ত তো সে বিছানা থেকে উঠতেও পারছিল না। ওই কাত খাবার পর সে মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে কান্নাকাটি করছিল। তাহলে হঠাৎ একদিন এই জাদু কিভাবে হলো? ওর শরীরের সেই সব বিষ কোথায় গেল? অর্জুনের মাথায় চিন্তার ভয়ঙ্কর ঝড় শুরু হলো। ওদিকে প্রিয়াঙ্কা তো হিংসে জলে পুড়ে মরছিল। রাধিকাকে এত সুন্দর আর দৃঢ় রূপে দেখে তার নিজের পোশাকের জন্য লজ্জা লাগতে শুরু করল। রাধিকা নিচে আসলো। সে সব অতিথিকে অত্যন্ত নম্রভাবে হাত জোড় করে নমস্কার করল। তার মুখে এক শান্ত আর অত্যন্ত রহস্যময় হাসি ছিল। কিছুক্ষণ পরই ভোজ শুরু হলো। লালু কাকা, বাবুরাও আর বাড়ার সব পুরনো কর্মচারী অত্যন্ত আদরের সাথে অতিথিদের খাবার পরিবেশন করছিলেন। পাতে গরম গরম মশলা ভাত, পুরনপলি, গাওয়া ঘি আর বাসুন্দি দেওয়া হচ্ছিল। চারদিকে শুধু আনন্দের পরিবেশ ছিল। কিন্তু এই সব আনন্দের মাঝে অর্জুনের প্রাণটা যেন ওষ্ঠগত হয়ে গিয়েছিল। সে বারবার নিজের হাতের ঘড়ির দিকে তাকাচ্ছিল। 8:30, 8:30, 8:45 সময় তরতর করে এগিয়ে চলছিল। অর্জুনের প্ল্যান অনুযায়ী ঠিক 9টার সময় সেই রাজু গুন্ডা রান্নাঘরে ঢুকে গ্যাসের লাইন আলগা করার কথা ছিল, এবং তারপর যে কোনো সময় সেই বড় অগ্নিকাণ্ড ঘটার কথা ছিল। অর্জুন বিনয় রাওয়ের দিকে তাকিয়ে চোখের ইশারায় কাজ ফতে হবে এমন সংকেত দিল। তখনই রাধিকা নিজের জায়গা থেকে উঠল আর স্টেজে গিয়ে মাইক হাতে নিল। বারান্দাতে একদম নিস্তব্ধতা নেমে আসল। রাধিকা কথা বলতে শুরু করল। তার গলা ছিল অত্যন্ত স্পষ্ট, গম্ভীর আর আত্মবিশ্বাসে ভরপুর। সব অতিথি, আত্মীয় স্বজন এবং বিশেষ করে শহর থেকে আসা বিনয় রাও সাহেবের এই লক্ষ্মী বাড়াতে আন্তরিক স্বাগতম। আজ আমার আর অর্জুনের বিয়ের বার্ষিকী, কিন্তু তার চেয়েও বড় আনন্দের বিষয় হল গত কয়েক মাস ধরে আমি এক অত্যন্ত বিচিত্র অসুখের সাথে লড়াই করছিলাম। আমাকে মনে হয়েছিল আমি আর বেশিদিন বাঁচব না, কিন্তু এই অসুস্থতার সময় আমাকে একজন মানুষ অত্যন্ত মূল্যবান সঙ্গ দিয়েছেন। রাধিকা নিজের মুখ অর্জুনের দিকে ঘোরাল। অর্জুন আমার স্বামী। ও আমার এত যত্ন নিয়েছে যে আমি আপনাদের ভাষায় বোঝাতে পারব না। রোজ সকালে ঘুম থেকে উঠেই নিজের হাতে ফুটিয়ে ও আমাকে এক বিশেষ আয়ুর্বেদিক কোয়াত খাওয়াত। ওই কোয়াতটার কারণেই তো আজ আমি এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। এই বাড়ার আর আমার ভবিষ্যতের জন্য ও যতটা প্ল্যানিং করেছে না, ততটা কেউ করতে পারবে না। অতিথিরা হাততালি দিয়ে উঠলেন। সবার মনে হল রাধিকা সত্যিই অর্জুনের প্রশংসা করছে। অর্জুনও জোর করে মুখে একটা মিথ্যে হাসি আনল আর হাত জোর করে দাঁড়িয়ে রইল। কিন্তু তার কপালে ঘামের ফোঁটা জমতে শুরু করেছিল। রাধিকা কথা বলছিল, কিন্তু অর্জুনের নজর ওর কথার দিকে ছিল না। তার নজর ছিল শুধু ঘড়ির দিকে আর রান্নাঘরের দরজার দিকে। ঠিক 9টা বেজেছিল। এখন যে কোনো মুহূর্তে সেই কান ফাটানো আওয়াজ আসার কথা ছিল, আর আগুনের লেলিহান শিখা বেরোনোর কথা ছিল। অর্জুন আলতো করে দুপা পিছিয়ে গেল। সে বিস্ফোরণের আওয়াজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। 9টা বেজে 5 মিনিট হল, 9টা বেজে 10 মিনিট হল, কিন্তু কিছুই হল না। রান্নাঘর থেকে শুধু লালু কাকার হাসি আর খাবার বেড়ে দেওয়ার আওয়াজ আসছিল। না গ্যাসের গন্ধ আসলো, না কোনো বিস্ফোরণ হলো। অর্জুন অস্বস্তিতে পড়ে গেল। তার বুক ধড়ফড়ানি বেড়ে গেল। রাজু কি কোনো গণ্ডগোল করল, নাকি ও সময়ে পৌঁছতেই পারল না? এমন অনেক প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খেতে লাগল। সে ঘাম মুছতে মুছতে বারবার ঘড়ির দিকে আর রান্নাঘরের দরজার দিকে তাকাচ্ছিল। তার সেই ছটফটানি আর অস্থিরতা স্টেজ থেকে রাধিকা অত্যন্ত শান্তভাবে আর এক শিকারী বাজ পাখির মতো লক্ষ্য করছিল। রাধিকার মুখের সেই মিথ্যে প্রশংসার হাসি এখন হঠাৎ গায়েব হয়ে গেল। সেখানে আসলো এক রণরঙ্গিনীর ভয়ঙ্কর আর কঠোর নজর। সে মাইকটা ঠোঁটের কাছে নিল। তার গলার স্বর এখন আগের মতো মিষ্টি ছিল না, বরং সেটা বরফের মতো ঠান্ডা আর ধারালো হয়ে উঠেছিল। অর্জুন। রাধিকার সেই গলার আওয়াজ পুরো বাড়িতে গমগম করে উঠল। অতিথিদের কানাঘুষো হঠাৎ থেমে গেল। সবার নজর রাধিকার দিকে ঘুরল। অর্জুন বারবার ঘড়িতে কি দেখছিস? সময় হয়েছে কি? কিসের অপেক্ষা করছিস তুই? রাধিকা একদম সরাসরি আর সবার সামনে জিজ্ঞাসা করল। অর্জুনের গায়ে কাঁটা দিয়ে উঠল। ওর কথা বলাই বন্ধ হয়ে গেল। রাধিকা, কিছু না গো, আমি দেখছিলাম অতিথিদের খাবার। সে তোতলামি করে বলতে শুরু করল।
কিন্তু রাধিকা তাকে মাঝপথেই থামিয়ে দিল। না অর্জুন, তুই অতিথিদের দিকে নয়, তুই রান্নাঘরের দরজার দিকে তাকাচ্ছিস। কিসের অপেক্ষা করছিস? রান্নাঘর থেকে আসা এক ভয়ঙ্কর আওয়াজের, এক বিশাল বড় বিস্ফোরণের, নাকি বাড়াটাকে? আগুন লাগার কথা শুনেই বাড়াতে এক চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল। মানুষের খাওয়ার গ্রাস মুখের কাছেই থেমে গেল। প্রিয়াঙ্কার হাত থেকে জুসের গ্লাসটা ফসকে গিয়ে মাটিতে পড়ে চুরমার হয়ে গেল। বিল্ডার বিনয়রাও হঠাৎ করে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। অর্জুনের মুখ তো একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তার পায়ের তলার মাটি যেন দুভাগ হয়ে গিয়েছিল। রাধিকা, তুই এসব কি বলছিস? তো শরীর... অর্জুন কোনোভাবে বিষয়টা সামলে নেওয়ার এক করুণ চেষ্টা করল। আমার শরীর একদম ঠিক আছে অর্জুন, কারণ গত এক সপ্তাহ ধরে তুই পরম ভালোবাসায় যে কাঁধটা দিচ্ছিলি, সেই মৃত্যুর কাঁধ আমি বেসিনে ফেলে দিচ্ছিলাম। রাধিকা এক ভয়ঙ্কর সত্যের বিস্ফোরণ ঘটাল। তুই আমাকে জিজ্ঞাসা করছিলি না আমি কিসের অপেক্ষা করছি? তাহলে থামো, আমি সবাইকেই দেখাচ্ছি তুই কিসের অপেক্ষা করছিলি। রাধিকা পাশে দাঁড়িয়ে থাকা বাবুরাওয়ের দিকে তাকিয়ে শুধু একটু ইশারা করল। মুহূর্তেই বাড়ার সব প্রধান আলো নিভে গেল, আর অতিথিদের ভোজের পংক্তির সামনে বাড়ার মাঝখানে লাগানো একটি বিশাল প্রজেক্টরের পর্দা জ্বলে উঠল। সবার নজর সেই স্ক্রিনের ওপর আটকে গেল। সেই স্ক্রিনে কোনো জন্মদিনের ছবি ছিল না, বরং ওটা ছিল একটা লুকানো ভিডিও। সেই একই ভিডিও যেটা রাধিকা আর অনিতা ওই দিন রাতে অর্জুনের কেবিনে লুকানো ক্যামেরার মাধ্যমে রেকর্ড করেছিল। স্ক্রিনে পরিষ্কার দেখা যাচ্ছিল অর্জুনের কোলে তার শ্যালিকা অর্থাৎ রাধিকার আপন বোন প্রিয়াঙ্কা বসে আছে। তাদের সেই কুৎসিত আর আপত্তিকর অবস্থা বাড়ার প্রত্যেক অতিথি নিজের চোখে দেখছিলেন। কিন্তু ধাক্কাটা শুধু দৃশ্যের ছিল না, আসল ধাক্কা ছিল তাদের কথোপকথনের। স্ক্রিনে অর্জুনের গলা বাড়ার বড় বড় স্পিকারগুলোতে গমগম করতে লাগল। আমি রোজ সকালে ওকে ওই কোয়াথটা ভালোবেসে খাওয়াই না, ওটা কোনো আয়ুর্বেদিক কোয়াথ নয়, ওটা হলো স্লো পয়জন। তারপর প্রিয়াঙ্কার গলা আসলো, একবার যদিও চিরতরের জন্য সরে যায়, তবে এই কোটি কোটি টাকার লক্ষ্মী বাড়া, এখানকার সম্পত্তি আর তুমি সব শুধু আমার হবে। এরপর সবচেয়ে ভয়ঙ্কর ভিডিওটা প্লে হলো। রাতের অন্ধকারে অর্জুন সেই রাজু গুন্ডাকে টাকার বান্ডিল দিচ্ছে আর বলছে, রান্নাঘরের প্রধান অংশে বড় কমার্শিয়াল গ্যাসের সিলিন্ডার আছে, ওখানে গিয়ে লাইন আলগা করে দে। এমন ভয়ঙ্কর বিস্ফোরণ হওয়া চাই যে লক্ষ্মীবাড়ার ওই পেছনের অংশ আর ওই রাধিকা দুজনেই যেন পুড়ে ছাই হয়ে যায়। তারপর এই জায়গাটা আমরা বিনয় রাওকে বিক্রি করে দেব। ভিডিও ওখানেই শেষ হল। পর্দা অন্ধকার হয়ে গেল, আর বাড়ার আলো আবার চলে উঠল। পুরো বাড়াতে এখন এক ভয়ঙ্কর হাড় কাঁপানো নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। অতিথিদের মুখে প্রথমে ধাক্কা, তারপর রাগ, আর শেষে এক চরম ঘৃণা তৈরি হল। মানুষ অর্জুন আর প্রিয়াঙ্কার দিকে এমন চোখে তাকাচ্ছিল যেন ওরা দুজনেই রক্তমাখা কোনো রাক্ষস। বিল্ডার বিনয়রাও বুঝতে পেরেছিলেন যে তাদের চাল এখন পুরোপুরি ভেস্তে গেছে। তিনি ওখান থেকে চুপি চুপি পালানোর জন্যে পা বাড়ালেন। স্টেজে দাঁড়িয়ে থাকা রাধিকাকে এখন কোনো সাধারণ মহিলার মতো মনে হচ্ছিল না, তাকে এক সংহারক দেবীর মতো লাগছিল। সে মাইকটা আবারও হাতে নিল আর অর্জুনের দিকে তাকিয়ে বলল, অর্জুন, তুই গ্যাসের বিস্ফোরণের অপেক্ষা করছিলি না? বিস্ফোরণ তো হল, কিন্তু সেটা গ্যাসের নয়, তোর আর প্রিয়াঙ্কার পাপের বিস্ফোরণ হয়েছে। আর এখন এই বিস্ফোরণ থেকে তোরা দুজনেই জ্যান্ত বেরোতে পারবি না। লক্ষ্মী বাড়াতে এমন এক হাড় কাঁপানো ভয়াবহ নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল যে একটা সূঁচ পড়লেও যেন শব্দ হবে। কিছু মুহূর্ত আগে যেখানে হাসির, সানাইয়ের আর ভোজের আনন্দের সুর শোনা হচ্ছিল, সেখানে এখন শুধু ধাক্কা আর অবিশ্বাস জমা হয়ে রইল। অতিথিদের মুখের গ্রাস ওখানেই থেমে গিয়েছিল। কেউই নিজের চোখ আর কানের উপর বিশ্বাস করতে পারছিল না। শহরে একজন আদর্শ স্বামী হিসাবে পরিচিত অর্জুনের এত নীচ, নোংরা আর রক্তমাখা চেহারা সবার সামনে খুলে গিয়েছিল। এই ভয়ঙ্কর নিস্তব্ধতা প্রিয়াঙ্কার কান্নার আওয়াজে ভাঙল। স্ক্রিনে নিজেকে এমন অবস্থায় এবং নিজের আপন বোনের মৃত্যুর ষড়যন্ত্র করতে দেখে প্রিয়াঙ্কার এখন লুকানোর জায়গা ছিল না। ওর পায়ের তলার মাটি সরে গিয়েছিল। মানুষ ওর দিকে যে ঘৃণ্য চোখে তাকাচ্ছিল সেটা সহ্য করতে না পেরে ও সেখানেই মাটিতে বসে চিৎকার করে কাঁদতে লাগল। এই চোখের জল অনুতাপের ছিল না, বরং লোক সমাজে নিজের সম্মান ধুলোয় মেশার ভয়ে ছিল। এদিকে অর্জুনের মুখ প্রথমে ফ্যাকাশে হয়ে গেল, আর তারপর সে ভয়ে আর রাগে লাল হয়ে উঠল। তার সব পরিকল্পনা ভেস্তে গেছে এটা সে বুঝতে পারল, কিন্তু তবুও শেষ চেষ্টা হিসেবে সে অভিনয় করতে শুরু করল।
সে রাগে রাধিকার দিকে তেড়ে গেল আর চিৎকার করে বলল, রাধিকা, এসব কি চলছে? তুই এটা কেমন নোংরা খেলা খেলছিস? এই সব ভিডিও মিথ্যে, এডিট করা হয়েছে। আমাকে আর আমার বোনের মতো প্রিয়াঙ্কাকে বদনাম করার জন্য তুই এসব সাজিয়েছিস। অতিথিরা, আপনারা ওর ওপর বিশ্বাস করবেন না, ওর মাথায় গোলমাল হয়েছে অসুস্থতার কারণে। অর্জুন অত্যন্ত করুণ চেষ্টা করছিল, কিন্তু রাধিকা এখন টলবার নয়। সে নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। তার মুখে এখন এক অত্যন্ত ক্রূর আর বিজয়ী হাসি ছিল। ভিডিও মিথ্যে, তাই না অর্জুন? তাহলে এবার এটা শোন। রাধিকা আবার ইশারা করল, আর বাড়াতে লাগানো বড় বড় স্পিকারে এখন একটা অডিও রেকর্ডিং বাজতে শুরু করল। বিনয় রাও সাহেব, কাজ একদম জোর কদমে চলছে। ওর শরীর এখন অনেকটাই ভেঙে পড়েছে, আর 1 সপ্তাহের মধ্যেও বিছানা ধরবে। একবার যদি ওর সই হয়ে যায়, তবে এই 10 কোটির বাড়া আপনার, আর 2 কোটির অ্যাডভান্স পাওয়ার জন্য ধন্যবাদ। এটা অর্জুনেরই হুবহু গলা ছিল। এই রেকর্ডিং শোনার সাথে সাথেই ওখানে বসে থাকা বিল্ডার বিনয় রাওয়ের বুকের ধুকপুকানি বেড়ে গেল। তার চোখের সামনে অন্ধকার নেমে আসল। সে বুঝল যে এখন শুধু অর্জুনই নয়, বরং সে নিজেও এই জালে ভয়ঙ্করভাবে ফেঁসে গেছে। অতিথিদের মধ্যে এখন রাগের ঢেউ উঠল। মানুষ যে যার জায়গা থেকে উঠে দাঁড়াল। রাধিকা ওখানেই থামল না। সে নিজের শাড়ির আঁচলের নিচে লুকিয়ে আনা এক মজবুত ফাইল বের করল। সেই ফাইলটা সে অর্জুনের মুখে ছুঁয়ে মারল। সেই কাগজগুলো বাতাসে উড়ে অর্জুনের পায়ের কাছে পড়ল। এটা আমার টক্সিকোলজি রিপোর্ট অর্জুন। রাধিকার গলা এখন বিদ্যুতের মতো গম্ভীর গর্জন করছিল। নাগপুরের সবচেয়ে বড় ল্যাবের এটা অফিসিয়াল রিপোর্ট। এতে পরিষ্কার লেখা আছে যে গত 6 মাস ধরে আমার শরীরে এক ভয়ঙ্কর আর ধীর গতির বিষ রোজ অল্প অল্প করে দেওয়া হয়েছে। আর এই বিষ আমাকে কে দিচ্ছিল? আমার এই দেব মানুষ স্বামী। অতিথিরা, ও আমাকে রোজ সকালে উঠে যে পরম ভালোবাসায় আয়ুর্বেদিক কাথ খাওয়াতো না, সেটা কাথ নয়, বরং মৃত্যুর অর্ক ছিল। এই মানুষটা রোজ আমার মৃত্যুর অপেক্ষায় আমারই পাশে ঘুমতো। এই বাড়া আর সম্পত্তির জন্য ও আমাকে জ্যান্ত অবস্থায় নরকে ঠেলে দিয়েছিল। রাধিকার এই কথা শুনে বাড়ার মহিলারা কপালে হাত দিলেন। কারো কারো চোখে জল এসে গেল। লালু কাকা আর বাবুরাওয়ের হাতের হাতা নিচে পড়ে গেল, আর তারা রাগে অর্জুনের দিকে তাকাতে লাগলেন। মানুষের রাগ এখন বাদ বানছিল না। মারো একে, নীচ মানুষ! ভিড় থেকে এমন আওয়াজ আসতে লাগল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, আর মানুষ এখন আমাদের জ্যাঁতো ছাড়বে না দেখে বিল্ডার বিনয়েরাও নিজেদের গুন্ডাদের ইশারা করলেন আর পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন। অর্জুনও প্রিয়াঙ্কাকে ওখানেই ফেলে রেখে ভিড় থেকে পথ বের করে পালানোর চেষ্টা করল। কিন্তু তারা বাড়ার প্রধান দরজা পর্যন্ত পৌঁছতে যাবে, ঠিক তখনই পংক্তিতে খেতে বসা কিছু অতিথি হঠাৎ পাত থেকে উঠে দাঁড়ালেন। তারা নিজেদের কোটের পকেট থেকে পিস্তল বের করলেন আর মুহূর্তের মধ্যে বাড়ার 4টে দরজাই বন্ধ করে দিলেন। তারা অন্য কেউ নন, বরং সাধারণ পোশাকে থাকা নাগপুরের অত্যন্ত চটপটে পুলিশ আধিকারিক ছিলেন। তাদের সাথেই রাধিকার বন্ধু ডিটেকটিভ আনিতা ওখানে হাজির হল। নিজেদের জায়গায় দাঁড়িয়ে থাকো, 1 পাও যদি সামনে বাড়াও তবে সোজা মাথায় গুলি মারব। একজন পুলিশ আধিকারিক বিনয় রাওয়ের কানপাটির কাছে পিস্তল রেখে গম্ভীর গলায় বললেন। বিনয় রাওয়ের গুন্ডারা ওখানেই থমকে গেল। অনিতা সামনে আসল, আর সে একজন মানুষকে টেনে হিচড়ে বাড়ার ভেতর এনে সবার সামনে ফেলল। সে অন্য কেউ নয়, বরং সেই রাজু গুন্ডা যাকে অর্জুন গ্যাসের বিস্ফোরণ করার জন্য সুপারি দিয়েছিল। রাজুর হাত পা বাঁধা ছিল, আর পুলিশ তাকে আগেই মারধর করে সোজা করে দিয়েছিল। এই দেখ তোর রাজু, অর্জুন এ রান্নাঘরে পাইপ আলগা করতে আসছিল, কিন্তু তার আগেই পুলিশের দফারফা করে দিয়েছে। তোর সেই গ্যাস বিস্ফোরণের প্ল্যান অনেক আগেই ফেসে গেছে রে ভিখারি। অনিতা অর্জুনের গালে চড় মেরে তাকে নিচে ফেলে দিল। পুলিশ বিনয়রাও আর রাজুকে হাতকড়া পড়াল। অর্জুন এখন পুরোপুরি কোণঠাসা হয়ে গেছে। তার সব প্ল্যান ধুলোয় মিশে গেছে। তাকে এখন যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি নিশ্চিত, এই ভেবে অর্জুন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে এক পাগল কুকুরের মতো উঠে দাঁড়াল। তুই আমার সম্মান ধুলোয় মিশিয়েছিস রাধিকা, আমি তোকে জ্যান্ত ছাড়ব না। এভাবে চিৎকার করতে করতে সে রাধিকাকে মারার জন্য নিজের হাত পুরো শক্তিতে তুলল। কিন্তু আজকের রাধিকা সেই অসুস্থ দুর্বল রাধিকা ছিল না। আজ সে প্রকৃত অর্থে এক রণরঙ্গিনী হয়েছিল। অর্জুনের তোলা হাত রাধিকা বাতাসের মধ্যেই এক ঝটকায় ধরে ফেলল। তার ধরা এতটাই মজবুত ছিল যে অর্জুনের কবজির হাড় মড়মড় করে উঠল। অর্জুন ব্যথায় কাতরে উঠল, আর পরের সেকেন্ডেই এক কান ফাটানো আওয়াজ পুরো বাড়াতে প্রতিধ্বনিত হল। রাধিকা নিজের অন্য হাত এমন সপাটে ঘোরানো যে অর্জুনের কান দিয়ে রক্ত বেরোতে শুরু করল।
সেই এক চড়েই অর্জুন ঘুরপাক খেল আর সরাসরি বাড়ার কাঠের খাম্বায় গিয়ে ধাক্কা খেল। ওর ঠোঁট ফিটে গিয়েছিল আর চোখের সামনে অন্ধকার নেমে আসল। রাধিকা ওর বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়েছিল, তার চোখ আগুনের মতো লাল হয়ে গিয়েছিল। পুরো বাড়া শ্বাস রোধ করে এই রণচণ্ডীর অবতার দেখছিল। আমার অন্যের ওপর হাত দিয়েছিস আর আমারই পাতে মাটি ফেলছিস? তোর যোগ্যতা ছিল না এই বাড়ার চৌকাঠে পা রাখার। আমি রাধিকা তোকে রাস্তা থেকে তুলে এই বাড়ার মালিকানা বানিয়েছিলাম। তোকে ঈশ্বর মেনে তোর পায়ের জল খেয়েছি আমি, আর তুই আমারই পিঠে ছুরি মারলি? আরে বাড়ার মালিকানা যদি দরকার ছিল না, তবে একবার একটা কথায় চেয়ে দেখতিস, দান হিসেবে দিয়ে দিতাম তোকে। কিন্তু তুই আমারই রক্ত সম্পর্কিত মানুষকে সাথে নিয়ে আমাকে মৃত্যুর কোয়াত খাওয়ালি। আজ এই রাধিকা তোকে এমন শিক্ষা দেবে যে তুই জেলের দেয়ালে মাথা ঠুকে মরণ ভিক্ষা মাগবি, কিন্তু তোকে মরণও আসবে না। রাধিকার সেই রাগ, সেই তেজ আর সেই রুদ্রাবতার দেখে পুলিশের গায়েও কাঁটা দিল। তারা তক্ষুনি অর্জুনের ঘাড় ধরল আর তাকে হাতকড়া পড়াল। ওদিকে প্রিয়াঙ্কার অবস্থা এক করুণ কুকুরের মতো হয়ে গিয়েছিল। সে এখন নিজের শেষ চোখের সামনে দেখতে পাচ্ছিল। সে কাঁদতে কাঁদতে হামাগুড়ি দিয়ে রাধিকার পায়ের কাছে আসল আর রাধিকার পা শক্ত করে ধরল। দিদি, দিদি, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। এই অর্জুন আমাকে টাকার লোভ দেখিয়ে ফুসলিয়ে ওর জালে টেনেছিল। আমি তোর ছোট বোন গো, আমাকে পুলিশের হাতে তুলে দিস না, আমার জীবন বরবাদ হয়ে যাবে দিদি। প্রিয়াঙ্কা কুমিরের কান্না কাঁদতে কাঁদতে ভিক্ষা চাইছিল। রাধিকা চরম ঘৃণা ভরে নিজের পা ঝেড়ে ফেলল আর প্রিয়াঙ্কাকে লাথি মেরে সরিয়ে দিল। আমার পা স্পর্শ করার যোগ্যতা তোর নেই প্রিয়াঙ্কা। যেদিন তুই ওই নোংরা মানুষটার কোলে বসে আমার মৃত্যুর অপেক্ষা করছিলি না, সেদিনই আমার মনে তোর দিদি চিরতরের জন্য মরে গেছে। আমি নিজে না খেয়ে তোকে বড় করেছি, আর তুই এক নীচ মানুষের ইশারা এনেছেছিস? নির্লজ্জ কোথাকার, এখান থেকে দূর হয়ে যা, আর ভুল করেও যেন তোর এই কালিঝুলি মাখা মুখ আমাকে দেখাস না। ইন্সপেক্টর, নিয়ে যান এই প্রতারক সাপগুলোকে এখান থেকে। পুলিশ অর্জুন, প্রিয়াঙ্কা, বিনয় রাও আর সেই রাজু গুন্ডাকে কলার ধরে টেনে হিচড়ে বাড়ার বাইরে বের করল আর পুলিশের গাড়িতে পুরল। গাড়ির সাইরেনের আওয়াজ বাড়া থেকে দূরে দূরে যেতে লাগল, আর অবশেষে সেখানে এক নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। কিন্তু সেই নিস্তব্ধতা ভয়াবহ ছিল না, ওটা ছিল এক ভয়ঙ্কর ঝড়ের পর আসা স্বস্তির আর ন্যায়ের নিস্তব্ধতা। বাড়ার সব অতিথি এখন রাধিকার সামনে মাথা নত করলেন। যে মহিলাকে সবাই কদিনের অতিথি ভাবছিলেন, সে একাই আর বুদ্ধির জোরে এত বড় বিপদ রুখে দিয়েছিল। লালু কাকার বাবুরাও সামনে আসলেন, তাদের চোখে আনন্দের জল ছিল। তারা রাধিকার মাথায় হাত রেখে তাকে আশীর্বাদ দিলেন। দিদি, আজ সত্যিই এই বাড়ার দেবী জাগ্রত হলেন। আপনি এই বাড়ার আর আমাদের সবার প্রাণ বাঁচালেন। রাধিকা সবাইকে হাত জোড় করে ধন্যবাদ জানাল। সে অতিথিদের কাছে ক্ষমা চাইল যে তাদের খাবারের মাঝে এমন ব্যাঘাত ঘটল, কিন্তু কেউই ওর ওপর রেগেছিলেন না। প্রত্যেকের মনে রাধিকার প্রতি এক প্রচণ্ড শ্রদ্ধা আর গর্ব জমা হয়েছিল। সেই ভয়ঙ্কর রাতের পর কয়েক মাস কেটে গেল। অর্জুন, প্রিয়াঙ্কা আর বিনয় রাওকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তারা এখন জেলের অন্ধকার কুঠুরিতে নিজের কর্মফল ভোগ করছিলেন। কিন্তু ওদিকে নাগপুরের কাছের লক্ষ্মীবাড়া এখন আগের চেয়ে 10 গুণ বেশি তেজ আর গর্বের সাথে দাঁড়িয়ে আছে। রাধিকা সেই বাড়া থেকে অর্জুনের অস্তিত্বের প্রত্যেকটা চিহ্ন মুছে ফেলেছিল। এখন সে এই বাড়ার একমাত্র আর মজবুত মালকিন ছিল। এই ঘটনা থেকে রাধিকা ভেঙে পড়েনি, বরং সে আগুন থেকে তপ্ত হয়ে বেরোনো সোনার মতো উজ্জ্বল হয়ে উঠেছিল। সে এখন এক নতুন সংকল্প করেছিল। লক্ষ্মীবাড়ার এক বড় অংশে সে শুধু মহিলাদের জন্য এক নতুন বিভাগ শুরু করেছিল। যেসব মহিলার ওপর স্বামী অত্যাচার করেছে, যাদের সমাজ ত্যাগ করেছে, যারা নিজের পায়ে দাঁড়াতে চায়, এমন দরকারি আর পরিশ্রমী মহিলাদের রাধিকা সেখানে কর্মসংস্থান দিয়েছিল। রাধিকা এখন শুধু একজন রেস্তোরাঁ ব্যবসায়ী ছিলেন না, বরং তিনি পুরো মহারাষ্ট্রের হাজার হাজার মহিলাদের জন্য লড়াই করার, নিজের হকের জন্য দাঁড়িয়ে থাকার আর অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার এক জীবন্ত অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন। আজও যখন মানুষ হাইওয়ে দিয়ে যান, তখন লক্ষ্মীবাড়া আর সেখানকার সেই সাধারণ কিন্তু ঝাঁসির রানীর মতো চলাফেরা করা রাধিকাকে দেখে অজান্তেই তাদের মাথা শ্রদ্ধায় নত হয়ে যায়। কারণ সবাই জানেন যে এটা শুধু খাবারের স্বাদ দেওয়ার জায়গা নয়, বরং এখানে একজন মহিলার অস্তিত্ব আর আত্মসম্মানের এক জ্বলন্ত ইতিহাস তৈরি হয়েছিল। রাধিকার এই গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান।
আর গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের এমনই এক সুন্দর ভিডিওতে আরও এক নতুন গল্পের সাথে। ধন্যবাদ।